মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই রায়ের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে শুরু হয়েছে এক অভূতপূর্ব কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। শেখ হাসিনাকে ফেরানোর পদ্ধতি কি, কতদিনে সম্ভব, সরকার কি করছে, এই প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা এসেছি এই ভিডিওতে। গত ২১ নভেম্বর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করার পর ভারত এখন এক বড় ধরনের আইনি, নৈতিক এবং ভূরাজনৈতিক দ্বিধায় পড়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান এখন পর্যন্ত বেশ ধোঁয়াশাপূর্ণ। তারা একদিকে বলছে বিষয়টি নিয়ে তারা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে, আবার অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশে ফেরার বিষয়টি পুরোপুরি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরই ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। ঢাকার তুরুপের তাস ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তি অনুযায়ী গুরুতর অপরাধে দণ্ডিত যে কোনো ব্যক্তিকে ফেরত দিতে দুই দেশ বাধ্য থাকবে। অন্তর্বর্তী সরকারের চুক্তির শর্ত পূরণ করলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে পারবে না। এদিকে ভারতের কাছে আছে ১৯৬২ সালের প্রত্যর্পণ আইন। সেটি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এই আইনি লড়াইয়ে বাংলাদেশকে বেশ কয়েকটি কঠিন ধাপ পার করতে হবে। প্রথমত, শেখ হাসিনাকে সরকারিভাবে পলাতক অপরাধী ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, ভারতের সিপিভি বিভাগে অপরাধের শক্ত প্রমাণ বা প্রাইমা ফেসি জমা দিতে হবে। তৃতীয়ত, ভারত সরকার একজন তদন্ত বিচারক নিয়োগ করবে। তিনি দেখবেন অভিযোগগুলো ভারতের আইনের চোখেও সমান অপরাধ কিনা। একটু খোলাসা করে বললে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগগুলো দুই দেশের চুক্তিতে উল্লিখিত অপরাধের তালিকার সাথে মিল থাকতে হবে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা বা সিপিভি বিভাগে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে হবে। প্রত্যর্পণ আইন অনুযায়ী এই নথিপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া অত্যন্ত কঠোর। সেখানে মামলার একটি শক্ত প্রাথমিক ভিত্তি বা প্রাইমা ফেসি প্রমাণ করতে হবে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণগুলো এমন হতে হবে যে একই ধরনের অপরাধ যদি ভারতের মাটিতে সংঘটিত হতো, তবে ভারতীয় আদালতেও যেন সেই প্রমাণের ভিত্তিতে বিচার শুরু করা সম্ভব হয়। তবে এই আইনে একটি সহজ পথও খোলা আছে। যদি বাংলাদেশের পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা এবং নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয় এবং ভারতীয় বিচারক যদি মনে করেন যে এটি একটি প্রত্যর্পণযোগ্য অপরাধ, তবে প্রমাণের বাধ্যবাধকতা কিছুটা শিথিল হতে পারে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় কারিগরি ও আইনি বাধা হয়ে দাঁড়াতে পারে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শুধু ভারত নয়, আন্তর্জাতিক মানবাধিকারের সাধারণ নীতি অনুযায়ী যে দেশে আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি থাকে, সেই দেশে তাকে প্রত্যর্পণ করতে দেশগুলো সাধারণত অনীহা প্রকাশ করে। অতীতেও ভারত অনেক দেশের অনুরোধ ঠিক একই মানবিক কারণে প্রত্যাখ্যান করেছে। এছাড়া ভারত যদি মনে করে এই মামলাটি পুরোপুরি রাজনৈতিক বা সামরিক প্রকৃতির, অথবা আসামিকে তার রাজনৈতিক মতাদর্শের কারণে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ফেরত চাওয়া হচ্ছে, তবে তারা চুক্তি অনুযায়ী অনুরোধ প্রত্যাখ্যান করার আইনি অধিকার রাখে। অন্যদিকে ভারত সরকার যদি তদন্ত বিচারক নিয়োগ করে এবং সেই বিচারক যদি মনে করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়নি, তবে তিনি আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করতে পারেন। এই পর্যায়ে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকাই হবে চূড়ান্ত। তারা চাইলে আসামিকে হেফাজতে নেওয়ার পরোয়ানা জারি করতে পারে, অথবা রাজনৈতিক ও মানবিক বিবেচনায় হস্তান্তরের অনুরোধ নাকচ করে দিতে পারে। শেখ হাসিনার এই প্রত্যর্পণ ইস্যুটি এখন কেবল একটি আইনি আবেদন নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণের এক বিশাল পরীক্ষা। ভারতের জন্য এটি একই সাথে আইনি বাধ্যবাধকতা
এবং দীর্ঘদিনের এক মিত্রের প্রতি নৈতিক দায়বদ্ধতার লড়াই। যদি দিল্লি এই অনুরোধ প্রত্যাখ্যান করে, তবে তার ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটাতে পারে। একই সাথে এটি বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে আরও উস্কে দিতে পারে। আবার যদি তাকে ফেরত দেওয়া হয়, তবে তা হবে ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির এক বড় পরিবর্তন। ভারত এখন নথিপত্র পর্যালোচনার নামে যে সময় নিচ্ছে, তা মূলত এই বহুমুখী সংকট থেকে উত্তরণের পথ খোঁজার একটি চেষ্টা। শেষ পর্যন্ত ভারত যে সিদ্ধান্তই নিক না কেন, তা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি নির্ধারণের এক গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।